শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মেরিটোরিয়াস পাবলিক কলেজ রংপুর থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি আজকে তোমাদের বাংলা প্রথম পত্র ক্লাসটি নেব। সেই ক্লাসে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প আহ্বান। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে আহ্বান ছোট গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেব। তার জন্ম পরিচয়টা, তার জন্ম হচ্ছে 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দ। বিভূতিভূষণ জন্মগ্রহণ করেছেন 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে। পিতা হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায়, তার বাবার নাম হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতা মৃণালিনী দেবী। এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে অসাধারণ তার কর্মজীবন রেখে গেছেন। তার রচিত বিভিন্ন উপন্যাস, ছোট গল্প রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই সংক্ষিপ্ত আকারে। সাহিত্যকর্মের মধ্যে উপন্যাসের মধ্যে রয়েছে পথের পাঁচালী। এটি খুব আলোকিত একটি উপন্যাস, তোমরা পড়ে নিতে পারো। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইসামতি, দৃষ্টি, প্রদীপ, দেবযান ইত্যাদি। এছাড়াও তিনি ছোট গল্প লিখেছেন মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রা বদল, কিন্নর দল। আর আত্মজীবনীমূলক রচনার মধ্যে রয়েছে হচ্ছে তৃণাঙ্কুর। নামটা একটু ভালো করে দেখে নাও, তৃণাঙ্কুর। এইসব লেখার কারণে তিনি যে পুরস্কার পেয়েছিলেন সেটি হচ্ছে যে ইসামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তিনি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তার মৃত্যু হচ্ছে 1 সেপ্টেম্বর 1950 খ্রিস্টাব্দ, ঘাটশিলা শহর। তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতে, মৃত্যুবরণ করেছিলেন ভারতে। এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তোমরা এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আরও কিছু জানার জন্য তোমাদের লেখক পরিচিতিটা যেটা আছে সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো আমি এখন তোমাদের মূল গল্পে চলে যাই। যে এখানে বলা হয়েছে আহ্বান। আহ্বান মানে কি? যে এখানে হচ্ছে ডাকা বা সাড়া দেওয়া। এই যে লেখক হচ্ছে এখানে কথক হিসেবে রয়েছেন এই গল্পটিতে। লেখক নিজেই আলোকিত একজন ব্যক্তি, যার ওই গল্পটিতে ছিল এক বুড়ি। সে বুড়িকে সে তার মাতৃ স্নেহ করত, এবং সে লেখককে, এই বুড়ি হচ্ছে লেখককে সন্তানের মতো ভালোবাসত। এই যে এখানে রয়েছে, তোমরা এই গল্পটি পড়লে জানতে পারবে যে জাতিতে জাতিতে যে ভেদাভেদ রয়েছে, এখানে সেই ভেদাভেদকে বিচ্ছিন্ন করে দুই জাতি, যেমন লেখক ছিলেন হিন্দু সম্প্রদায়ের এবং বুড়ি ছিল মুসলমান সম্প্রদায়ের। এই যে দুই শ্রেণীর যে একটা মিল, সেই সময়ে যে মিলটা এখানে লেখক খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। লেখক কলকাতায় থাকতেন, সেখানে থাকা অবস্থায় তিনি অনেক দিন পর সে গ্রামে ফিরে আসে। আসার পর যখন জানতে পারে যে সে থাকে, মানে সে তার যে জাতি, মানে জ্ঞাতিপুর, তার সম্প্রদায়ের এক চাচার বাড়িতেই থাকে। সেখানে থাকার পর এক বুড়ি তাকে স্নেহ করে এবং জানায় যে, এবং সে তার সঙ্গে প্রতিদিন সকালে দেখা করতে আসে। এই বুড়ি ওই লেখককে আর কি, লেখক মানে গল্পকথক যিনি, তাকে সন্তানের মতোই ভালোবাসে এবং সন্তানের স্নেহে তাকে ডাকে, মানে গোপাল নাম দেয়। এই বুড়ি হচ্ছে লেখকের নাম দেয় গোপাল। সে যতবারই গোপাল বলে ডাকে ততবারই লেখকের মনে একটা মাতৃস্নেহ জন্ম নেয়। ওই গ্রামের মধ্যে লেখকের তেমন কেউ ছিল না যাকে সে ডাকবে বা তার সঙ্গে মিশবে, কিন্তু এই বুড়ি তার প্রতিনিয়ত তার খবর রাখতো। এভাবে দীর্ঘদিন চলার পর দেখা যায় যে বুড়ি লেখকের জন্য হচ্ছে বিভিন্ন পাকা আম নিয়ে আসতো, লেবু নিয়ে আসতো, এছাড়া চিড়ে, দুধ এসব নিয়ে আসতো। লেখক তাকে সামান্য কিছু দিতে চাইলেও সে নিতে চায়নি, কারণ সেটি স্নেহ করেই দিয়েছে, তার ছেলেকে দিয়েছে, সেখান থেকে সে কিছু পেতে চায় না, এরকম আর কি। এখানে তিনি বুঝিয়েছেন যে তার যে মাতৃস্নেহটা তিনি খুব সুন্দরভাবে গল্পটিতে ফুটিয়ে উঠেছে আর কি। যাই হোক, এভাবে যখন বুড়ি তাকে প্রতিনিয়ত বিভিন্ন কিছু নিয়ে সংরক্ষণ করে এবং দেয়, তখন লেখক কিছুটা হলেও খুশিও হয়, আবার অবাকও হয়ে যান। তারপর অনেক দিন পর তিনি আবার কলকাতায় চলে যায় তার
কর্মব্যস্ত জীবনে। যাওয়ার পর সেখান থেকে অনেক দিন ফিরে আসে না, প্রায় সে 1.5 বছর পর সেখানে আসে। এই বুড়ি কিন্তু তার জন্য অপেক্ষাই করে চলে যে সে তার গোপাল আসবে আসবে, কিন্তু অনেকদিন পর যখন সে আসে জানতে পারে তার পালক মেয়ের কাছ থেকে, বুড়ির একটা মেয়ে ছিল পালক মেয়ে, সে মেয়ের কাছ থেকে যখন জানতে পারে যে গোপাল এসেছে, তখন ওই বুড়ি তার মেয়েকে বলে, তার কাছে পাঠায় যে তার গোপাল যেন তার সঙ্গে দেখা করতে আসে। অবশেষে গোপাল শত ব্যস্ত থাকা সত্ত্বেও একবার বুড়িকে দেখতে যায়। যাওয়ার পর দেখে বুড়ি তার জন্য যে খেজুর পাতার যে চটি বানায় আর কি, যাই হোক সেটিকে দিয়েছিল তাকে বসতে। অনেক অসুস্থতা থাকার মধ্যে সে ব্যস্ত হয়ে গেছে যে তাকে কিভাবে সে আপ্যায়ন করবে। তখন এখানে গোপাল বলেছে যে এত ব্যস্ত হবার কিছু নেই। তখন গোপাল যখন দেখলো যে সে খুব অসুস্থ, তখন তার ওই মেয়ের হাতে কিছু টাকা দিয়ে যায় যে তার জন্য কোনো ফল কেনা হয়। তারপরে এভাবেই অনেক আবার সে চলে যায়। যাওয়ার পর বুড়ি যদিও বা সুস্থ হয়, কিন্তু সে সেরে ওঠে না সেভাবে। দীর্ঘদিন আবারও তাদের মাঝে দেখা সাক্ষাৎ হয় না। তারপরে দেখা যায় যে প্রায় 1.5 বছর পর লেখক যখন গ্রামে ফিরে আসে, ফিরে আসার পর সে জানতে পারে যে বুড়ি গত রাতেই সে মারা গেছে। যখন মারা যাওয়ার কথা শুনে তখন লেখক খুব অবাক হয়ে যায় এবং সে খুব কষ্ট পায়। যার ফলে বুড়ির যে নাচ জামাই ছিল, সেই নাচ জামাই তার একসময় দেখাশোনা করতো, কিন্তু অভাব অনটনের মাঝে সে খুব ভালোভাবে তাকে দেখাশোনা করতে পারেনি। যাই হোক, সেই নাচ জামাই বুড়ি যখন অসুস্থ ছিল, লেখক যখন এসেছিল, তখন দেখা যায় যে বুড়ি তাকে বলেছিল যে তার কাফনের কাপড়টা যেন তিনি দেয়, মানে গোপাল যেন দেয়। তখন সে খুব ভালোভাবে তাকে বলেছে, বাবা তুমি আমার কাফনের কাপড়টা কিনে দিও। তখন দেখা যায় যে যখন সে গ্রামে আসলো, এসে শুনে যে বুড়ি মারা গেছে, তখন তার নাচ জামাই তার কাছে আসে এবং বলে যে কাফনের কাপড় কেনার টাকা তার কাছে নেই এবং সে সামর্থ্যও নেই। তখন লেখক তাকে কিছু টাকা দেয় কাপড়ের কাপড় কেনার জন্য। তারপর তাকে আহ্বান করে যে তাকে যেখানে খবর দেওয়া হবে সেখানে যেন লেখক আসে। দেখা যায় যে লেখক যখন আসে, এসে দেখে তার সেই পরিচিত মানুষগুলো, শুকুর আলী, যাই হোক তার ছেলে, এরা যখন তাকে মাটি দেয়, তারা তখন লেখককে বলেছিল যে তুমিও 1 কোদাল মাটি তার কবরের উপরে দাও, তাহলে দেখা যাবে যে তার আত্মাটা হয়তো একটু হলেও শান্তি পাবে। তখন লেখক অনেক কিছু ভেবে চিন্তে, যাই হোক শেষ পর্যন্ত তা ওই বুড়িমার কবরে কবরে মাটি দেয়, 1 কোদাল মাটি। তখন উনি মনে মনে উপলব্ধি করেছিলেন যে এই যে গ্রামে সে আসতো, আসা যাওয়া করতো, তার যে পিতৃ স্নেহটা ছিল, মানে সে মাতৃস্নেহে অভিভূত হয়েছিল, যে সেই বুড়ি তাকে আর কখনোই ডাকবে না, সেই অভাবটাই তার থেকে যায়। তখন সে মনে মনে ভাবে যে আমি আসলে আর কেউ আমাকে ও গোপাল বলে ডাকবে না। এখানে যে এই যে মাতৃস্নেহের যে কথাটি এখানে খুব সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। সেই সময়কার যে শ্রেণী এবং জাতি, যে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের যে ভেদাভেদ ছিল, সেই ভেদাভেদকে উপেক্ষা করে এই যে কথাটি অনেক সুন্দরভাবে তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। এখানে শ্রেণী বৈষম্যকে তিনি বিচ্ছিন্ন করেছেন এবং এই তার যে মাতৃস্নেহ জেগে উঠেছিল এবং বুড়ির তার ওই গোপালের প্রতি, এভাবে দেখা যায় যে যতই হোক না, মানে তারা আলাদা সম্প্রদায়ের মানুষ, দেখা যায় যে তারা একই সম্প্রদায়ের হয়েই থেকেছে। যাই হোক, এই গল্পটি তোমরা যখন বোর্ড বইয়ে মানে খুব ভালোভাবে দেখবে, তখন খুব ভালোভাবে বুঝতে পারবে এবং অনেক সুন্দর একটি গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছেন। এই যে গল্পটি পড়লে তোমরা অনেক সুন্দরভাবে সব কিছুই জানতে পারবে এবং আমি আশা করি যে এই যে গল্পটি আছে, আমি তোমাদেরকে শুধু সংক্ষিপ্ত আকারে সারমর্মটুকু বলে দিলাম। তোমরা এই গল্পটি বলে আরও ভালোভাবে বুঝতে পারবে এবং যে সৃজনশীল প্রশ্ন, এমসিকিউর জন্য যে কোশ্চেনগুলো আছে, এগুলো আশা করি তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে বাসায় বসে বসে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।